হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু হিস্ট্রি। আজকের ক্লাসের টপিক হলো ভারত ইতিহাসের যুগ বিভাজন। এই ক্লাসের থিম হলো টাইম লাইন অফ ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ ভারত ইতিহাসকে কালানুক্রমিকভাবে প্রেজেন্ট করা হবে। সো লেট স্টার্ট দ্য ক্লাস। ভারতের ইতিহাসকে তিনটি যুগে বিভক্ত করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাগৈতিহাসিক সময়কাল থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল প্রাচীন যুগ, 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মধ্যযুগ, 1757 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আধুনিক যুগ হিসাবে চিহ্নিত। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের এই সময়কাল নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মত বিতর্ক রয়েছে। যেমনটি দেখো, কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন যে 1206 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মধ্যযুগ, 1707 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। আবার কেউ কেউ বলে থাকেন যে 1857 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আধুনিক যুগ। প্রাচীন যুগের প্রাগৈতিহাসিক সময়কাল বলতে এখানে 6 লক্ষ খ্রিস্টপূর্ব সময়কালকেই ধরা হয়, কেননা ভারতবর্ষে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পাওয়া গেছে সেগুলো কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় যে এগুলি 6 লক্ষর বেশি পুরানো নয়। সে কারণে প্রাগৈতিহাসিক সময়কাল বলতে ভারতবর্ষের ইতিহাসে 6 লক্ষ খ্রিস্টপূর্বকে ধরা হয়। বিশ্বের ইতিহাসের ক্ষেত্রে এর সময়কালকে 20 লক্ষ খ্রিস্টপূর্বকে ধরা হয়। 1206 খ্রিস্টাব্দে কী কারণে গুরুত্বপূর্ণ? 1206 খ্রিস্টাব্দে ভারতের দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠা হয়েছিল। 1206-এ কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতান হন। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 1857 খ্রিস্টাব্দে সিপাহীর বিদ্রোহ হয়। এইভাবেই একটি নির্দিষ্ট সময়ে এসে দেখা যায় যে একটি যুগের সমাপ্তি ঘটে এবং অন্য একটি যুগের সূচনা হয়। ঠিক একইভাবে প্রাচীন যুগকেও দুইটি ভাগে ভাগ করা হয়: প্রাচীন বা আদি পর্ব। প্রাগৈতিহাসিক সময়কাল অর্থাৎ 6 লক্ষ খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসের আদি পর্ব। আদি মধ্যযুগ 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসের আদি মধ্যযুগ। প্রাচীন যুগকে প্রাচীন বা আদি পর্ব ও আদি মধ্যযুগ এই দুটি ভাগে বিভক্ত করার কারণ হল, প্রাগৈতিহাসিক থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখতে পাবো যে উত্তর ভারতে মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্যের মতো বড় বড় এম্পায়ারগুলো প্রতিষ্ঠিত ছিল, কিন্তু 600 থেকে 1200 খ্রিস্টাব্দের পর উত্তর ও দক্ষিণ ভারতে এই ধরনের মৌর্য বা গুপ্ত সাম্রাজ্যের মতো বড় বড় এম্পায়ার আর ছিল না। উত্তর এবং দক্ষিণ ভারতে একাধিক ছোট ছোট আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। তাছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যায় যে আদি মধ্যযুগে সামন্ততান্ত্রিক ধাঁচে সমাজ এবং অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত ছিল, যে কারণে ঐতিহাসিকরা প্রাচীন যুগকে দুটি ভাগে বিভক্ত করেছেন। প্রাচীন যুগ বা ভারতবর্ষের ইতিহাসের আদি পর্বকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়: প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই যুগকে বলা হয় যে সময়ে মানুষ লিখতে জানত না, অর্থাৎ এই সময়ে মানুষ জঙ্গলি জীবনযাপনে অভ্যস্ত ছিল। মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ করত, শিকার করত। শিকারের জন্য তারা সেই সময়ে যে হাতিয়ারগুলি ব্যবহার করত সেগুলো ছিল পাথরের তৈরি। তখন পর্যন্ত মানুষ ধাতুর ব্যবহার শিখতে পারেনি, সেই কারণে এই সময়কালটাকে বলা হয় প্রস্তর যুগ। 6 লক্ষ খ্রিস্টপূর্ব থেকে 1800 খ্রিস্টপূর্ব সময়কাল ভারতবর্ষের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ হলো সেই যুগ যে সময়ে মানুষ লিখতে জানত, কিন্তু সেই লেখন পদ্ধতি কীরকম ছিল বা তাদের ভাষা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তারা কি লিখেছে সেগুলো সঠিকভাবে পাঠোদ্ধার করা যায়নি।
যেমন হরপ্পা সভ্যতার সময়কাল। হরপ্পা সভ্যতার মানুষ লিপি তৈরি করতে শিখেছিল। তাদের যে লিপিগুলি ছিল চিত্রলিপি, কিন্তু সেই লিপিগুলি বর্তমানে পাঠোদ্ধার করা যায়নি, যে কারণে হরপ্পা সভ্যতার সময়কাল প্রায় ঐতিহাসিক যুগের মধ্যে পড়ে। 2600 খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কাল প্রায় ঐতিহাসিক যুগ বা হরপ্পা সভ্যতার সময়কাল হিসেবেই চিহ্নিত। ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য হল লোহার ব্যবহার ও লিপির উদ্ভাবন ও রাষ্ট্র ব্যবস্থার পত্তন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে গাঙ্গীয় উপত্যকায় 16টি গুরুত্বপূর্ণ মহাজনপদের উদ্ভব হয়েছিল। এই মহাজনপদগুলোকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। এই 16টি মহাজনপদের মধ্যে মগধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং মগধ অন্যান্য জনপদগুলিকে দখল করে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, এবং মগধকে কেন্দ্র করেই সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই মৌর্য সাম্রাজ্যর প্রতিষ্ঠা করেছিলেন। সম্রাট অশোক ছিলেন এই মৌর্য সাম্রাজ্যেরই শ্রেষ্ঠ সম্রাট। মৌর্য সাম্রাজ্যের পতনের পর অর্থাৎ 185 BCE পর থেকে মৌর্য সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয় শুরু হয়েছিল। পুরাণ থেকে জানা যায় যে মৌর্যরা 137 বছর রাজত্ব করেছিল। মৌর্য সাম্রাজ্যের পর ভারতে বৈদেশিক শক্তির আগমন শুরু হয়েছিল, এবং তারা ভারতে এসে সাম্রাজ্য তৈরি করেছিল, যেমন ইন্দো গ্রিক, শক, কুষাণ। এই সমস্ত বৈদেশিক শক্তিগুলির সাম্রাজ্য দীর্ঘ সময় ধরে থাকার পর ভারতে দ্বিতীয়বারের মতো আরেকটি সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হলো গুপ্ত সাম্রাজ্য। আনুমানিক 300 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে এই গুপ্ত সাম্রাজ্যের স্থায়িত্বকাল ছিল। সমুদ্রগুপ্ত ছিলেন এই গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়, সেটি হলো আদিমধ্য যুগ। 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল আদিমধ্য যুগ হিসাবে চিহ্নিত। এই আদিমধ্য যুগের প্রধান বৈশিষ্ট্য হলো আঞ্চলিক রাজশক্তির উত্থান, এবং সেই সঙ্গে সামন্ততান্ত্রিক ধাঁচের আর্থসামাজিক পরিকাঠামো এই আদিমধ্য যুগের বৈশিষ্ট্য। রামচরণ শর্মা তার ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে এই নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছেন আদিমধ্য যুগের আর্থসামাজিক পরিকাঠামো নিয়ে। এই পর্বে আমরা দেখতে পাবো যে উত্তর এবং দক্ষিণ ভারতে কোনো একক সর্বভারতীয় সাম্রাজ্য তৈরি হয়নি। একাধিক আঞ্চলিক রাজ্য ছিল, যেমন বাংলা ও বিহারে পাল বংশ ও সেন বংশ, রাজপুতানা ও মালবে পতিয়ার বংশ, কনৌজে গাহরবাল বংশ, আজমিরে চৌহান বংশ, দিল্লিতে তোমার বংশ। দাক্ষিণাত্যে 3টি গুরুত্বপূর্ণ ডাইনেস্টি ছিল, বাদামীর চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ ও কল্যাণীর চালুক্য বংশ। দক্ষিণ ভারতে তাঞ্জোরকে কেন্দ্র করে চোল বংশ এবং কাঞ্চিকে কেন্দ্র করে পল্লব বংশ। আদিমধ্য যুগের পর ভারতবর্ষের ইতিহাসে শুরু হয় মধ্যযুগ। 1206 খ্রিস্টাব্দে সুলতানি শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে মধ্যযুগের সূচনা হয়েছিল। মধ্যযুগে আমরা একদিকে সুলতানি শাসন দেখতে পাই। সুলতানি শাসনের পর ভারতে শুরু হয় মুঘল যুগ। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসে সুলতানি যুগ। 1526 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসে মুঘল যুগ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করলে ভারতে মুঘল যুগের সূচনা হয়েছিল, এবং 1858 খ্রিস্টাব্দে ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে ট্রান্সফার হয়ে গেলে ভারতে মুঘল যুগের অবসান ঘটে এবং ভারতে শুরু হয়েছিল আধুনিক যুগ। সুলতানি যুগে 5টি বংশ রাজত্ব করেছিল।
1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত দাস বংশ, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশ, 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল তুগলক বংশ, 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল সৈয়দ বংশ, 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল লোদি বংশ। কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে এই দাস বংশ প্রতিষ্ঠা করান। ইলতুৎমিশ ছিলেন এই বংশেরই শ্রেষ্ঠ শাসক। জালালউদ্দিন খলজি 1290 খ্রিস্টাব্দে খলজি বংশের সূচনা করেছিলেন। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। গিয়াসউদ্দিন তুগলক 1320 খ্রিস্টাব্দে তুগলক বংশ প্রথম শাসন প্রতিষ্ঠা করলেন। মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এই বংশের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। খিজির খাঁ 1414 খ্রিস্টাব্দে সৈয়দ বংশ শুরু করেন। 1451 খ্রিস্টাব্দে বহুলুল লোদি বংশের পত্তন করেন। তুগলকদের সময়ে সুলতানি শাসনের কেন্দ্রাতিক শক্তি দুর্বল হয়ে পড়লে দাক্ষিণাত্য, দক্ষিণ ভারত ও উত্তর ভারতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল। দক্ষিণ ভারতে 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজ্যের রাজধানী ছিল হাম্পি, যেটি বর্তমান কর্ণাটক রাজ্যে অবস্থিত। তেমনি 1347 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে হাসান বা জাফর খাঁর নেতৃত্বে বাহুমনি নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতের মতো উত্তর ভারতে বাংলাকে কেন্দ্র করে ইলিয়াস শাহী বংশ এবং হোসেন শাহী নামে দুটি স্বাধীন আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল। পনেরোশো 26 খ্রিস্টাব্দে লোদি বংশের পতনের পর ভারতবর্ষের ইতিহাসে সুলতানি যুগের অবসান ঘটে এবং মুঘল যুগের সূচনা হয়। বাবর 1526 খ্রিস্টাব্দে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করলে এবং ভারতে মুঘল যুগের সূচনা হয়। মুঘল যুগের পরিসমাপ্তি ঘটে 1858 খ্রিস্টাব্দে। মুঘল যুগের পরিসমাপ্তির পর ভারতবর্ষের ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করলে ভারতে আধুনিক যুগের সূচনা হয়েছিল। এই অভিমত দিয়েছেন ঐতিহাসিক যদুনাথ সরকার। আধুনিক যুগকে দুইটি ভাগে বিভক্ত করা হয়: ব্রিটিশ শাসন এবং স্বাধীনতার পরবর্তী সময়কাল। ব্রিটিশ শাসনকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়: ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল এবং ব্রিটিশ রাজ। 1757 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হলো ব্রিটিশ রাজ। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা থেকে 1858 খ্রিস্টাব্দে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে হ্যান্ডওভার পর্যন্ত সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল। 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত সময়কাল ভারতের শাসনভার পুরোপুরিভাবে ব্রিটিশ পার্লামেন্ট ও ইংল্যান্ডের রাজা রানীর অধীনে ছিল, যে কারণে এই সময়কালটিকে ব্রিটিশ রাজ বলা হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভের পর থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারত ইতিহাসে নেহেরু যুগ নামে পরিচিত, কারণ এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং নেহেরুর নেতৃত্বেই ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিচালিত হয়েছিল। এই টপিকের আলোচনা এখানেই সমাপ্তি। নেক্সট ক্লাসে আমরা নিউ টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ টু অল।